আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের প্রিয় মাতৃভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বদনজর, সেই বদনজরের মধ্যে পড়েছে। এই বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? তাবিজ কি, কওয়াজ কি, দোয়া কি, দরুদ কি? ২ নম্বর হলো যে আমাদের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এই মুহূর্তে, এটা আমেরিকার সঙ্গে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা সৌদি আরবের যে সম্পর্ক, সেই সম্পর্কের মতো নয়। আমেরিকার সঙ্গে সিঙ্গাপুরের ভালো সম্পর্ক, জাপানের ভালো সম্পর্ক, এমনকি ইউরোপের যে দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে এগুলোকে বলা হয় বাইল্যাটারাল রিলেশনশিপ, দ্বিপাক্ষিক সম্পর্ক। আমেরিকা লাভ করে, জাপান থেকে শোষণ করে তারা লাভ করে ধরুন ৳১০০, কিন্তু জাপানও আমেরিকার ইকোনমি ব্যবহার করে তাদের কৌশল দ্বারা অন্তত ৳৮০ তারা লাভ করে নিয়ে আসে। কিন্তু আমাদের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি অসম। এই সম্পর্কে তাদের সঙ্গে বিজয়ী হওয়ার, লাভবান হওয়ার নীতিগতভাবে মার্কিন এবং বাংলাদেশ যে ট্রেড পলিসি, সেই পলিসিতে আমরা ভালো কিছু করব, এটার সম্ভাবনা 0%। এই যে আমরা এখন গার্মেন্টস এক্সপোর্ট করি, এটা আসলে এই ব্যবসাটা, গার্মেন্টসের এই ব্যবসাটা ভালো ব্যবসা নয়। এখানে ৪০ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে, ইটস ওকে, সব ঠিক আছে। কিন্তু আমরা যেভাবে এক্সপোর্ট করছি বা যেভাবে আমাদের গার্মেন্টস কোম্পানিগুলো বেড়ে উঠেছে, এটা কোনোদিন কোনো অবস্থাতেই ভারী শিল্পের মর্যাদা পাবে না। অর্থাৎ এখানে যারা চাকরি করবে সারা জীবন তাদেরকে এই ফকিরের মতো চাকরি করতে হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস থেকে শুরু করে অন্য যে সকল বিষয় বড়, বড় অফিসগুলোতে বা মিল কারখানাগুলোতে থাকে, একটা ওষুধ কোম্পানিতে যে সুযোগ থাকে, এটি গার্মেন্টস কোম্পানিতে কোনোদিন সম্ভব হবে না। কারণ এই মার্কেটটি আ এতটা অস্থির, আনপ্রেডিক্টেবল এবং এখানে এত কম দামে সস্তায় পণ্য বিক্রি করা হয়। যারা বায়ার তারা প্রতিটি মুহূর্তে স্কুইজ করতে থাকেন। ফলে আমাদের দেশে দেখুন যে গত ৩০-৪০ বছরে গার্মেন্টস ব্যবসা করে স্টিডি অবস্থায় ৪০ বছরে দাঁড়ানো আছে। একটা কোম্পানি নেই। বাংলাদেশের ১ম গার্মেন্টস, দেশ গার্মেন্টস কোথায় আছে এখন? সানম্যান গ্রুপ, মেজর মান্নান, আজিম গ্রুপ, আজিম মান্নান গ্রুপ নাই। প্রায় সোয়া লাখ লোক চাকরি করত সেই অপেক্স গ্রুপে, নাই। জিরো। বেক্সিমকো গ্রুপ বন্ধ হয়ে গেল। এইভাবে বাংলাদেশে যে সকল বিখ্যাত গার্মেন্টস কোম্পানিগুলো ছিল, যারা মানে সেই ৮০-র দশক থেকে কাজ করেছেন, তারা একজনও নাই। শুধুমাত্র কোরিয়ান যে কোম্পানি আছে ইয়াং ওয়ান, তারা টিকে আছে। এর বাইরে দাদা সাভার, দাদা যাকে বলা হয় ঢাকা, মানে এটা কোরিয়ান কোম্পানি ছিল, খুব বড়। চাইনিজ লিংফুং নামে খুব বড় কয়েকটা একটা গার্মেন্টস ছিল ইপিজেটে, একটাও নাই, সব শেষ হয়ে গেছে। মানে এখানে আসলে রাতারাতি করে সবাই আসে, ৮ বছর ১০ বছর কাজ করে, কেউ সাস্টেন করে, কেউ সাস্টেন করে না, কিন্তু ২০ বছরের পরে আর এখানে কেউ সাধারণত টিকে থাকে না। এমনকি এখন ধরেন খুব বড় ব্যবসা করছে হামিম গ্রুপ। হামিম গ্রুপ ব্যবসা করছে, ভালো না। ভিতরে গিয়ে দেখেন ভালো না। হামিম গ্রুপের যে ভাই, ছোট ভাই, সেও ব্যবসা শারমিন গ্রুপ, কিন্তু গিয়ে দেখেন ব্যবসা ভালো না। ওদিকে ওই যে সালাম মুর্শিদি, কুতুবুদ্দিন সাহেব, এনভয় গ্রুপ ছিল, তাদের ব্যবসা কিন্তু ভালো না। এখানে যারা যারা মানে খুব ভালো করছে, আমার গার্মেন্টস ফ্যাক্টরি যারা ভাড়া নিয়েছিল, সেই ভদ্রলোক, ওদের হলো কি গ্রুপ যেন নাম মনে আসছে না। তো তারা ১০ বছর আমার ফ্যাক্টরিটা চালালো। করোনার সময় আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দিল, যেটা বন্ধ করে দিল। এরপরে তারা অন্যান্য ব্যবসাতে খুব ভালো করেছিল। গত ১০-১২ বছরে তারা খুব ভালো করেছিল। তো সেই ব্যবসা প্রতিষ্ঠান আবার তার আগের মতো ভালো নেই। এখনো তারা মানে এই যে অবস্থায় টানাটানি চলছে, দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা টেক্সটাইলে খুব ভালো করেছিলেন। একেকজন হাজার, হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন হাজার, হাজার কোটি টাকার ব্যাংক ডিফল্ট হয়ে গেছেন। এই যে গার্মেন্টসের ব্যবসাটা, এটা আমাদের দেশে আসলে ভালো না। এর তুলনায় জাহাজ ভাঙ্গা শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, চা শিল্প, এমনকি চামড়া শিল্প, এগুলো মোর স্টেডি। এগুলো আরও মানে এক্সপোর্টের ক্ষেত্রে এখানে আপনি নির্ভর করতে পারেন। এমনকি পাট শিল্প। পাট শিল্প কিন্তু সেই ৫০-এর দশক থেকে এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু গার্মেন্টসটা কিন্তু ওইভাবে টিকে নেই। এমন অনেক মানে পাট শিল্প আছে বহু বছর, ৪০, ৫০, ৬০ বছরের পুরনো পাটকল কিন্তু এখনো চলছে। তো সেই দিক থেকে যে আমেরিকার সঙ্গে আমাদের যে ব্যবসাটি, গার্মেন্টস রিলেটেড যে ব্যবসাটি, এটি স্টেবল নয়। আবার আমেরিকা আমাদেরকে ধরেন বিভিন্ন সময় পাওয়ার সেক্টরে যে ইনভেস্টগুলো করেছে, অনেকগুলো কোম্পানি ওরা ওদের দেশে দেউলিয়া হয়ে গেছে। তারা আবার এগুলো বিক্রি করে গেছে বিভিন্ন কোম্পানিতে। তো ফলে আমেরিকা সাথে আমরা সম্পর্ক স্থাপন করে ব্যবসা-বাণিজ্য করব, এটা হবে না। ২ নম্বর হলো যে আমেরিকা এখানে এর বাইরে কি করতে পারে? এর বাইরে এখানে তারা একটা সামরিক ঘাঁটি করে, আমাদের কাছে অস্ত্র বিক্রি করে, আমাদের এই ভূখণ্ডে, এই এলাকাতে তারা অশান্তি তৈরি করে বিরাট একটা অস্ত্রের বাজার তৈরি করে ফেলতে পারে। ভারতের সেভেন সিস্টার, বাংলাদেশ, তারপর শেষে আপনার মায়ানমার, এই বিস্তীর্ণ অঞ্চল। মায়ানমারের এর বাইরে গিয়ে আপনি যদি থাইল্যান্ড
মানে এর সাথে সীমান্ত থাইল্যান্ড চীনের বিরাট একটি অংশ। মায়ানমারকে যদি অশান্ত করতে পারে, চীনের একটা বিরাট অংশ অশান্ত করতে পারে। এবং এখানে যদি গেরিলা যুদ্ধ হয়, তাহলে অস্ত্র আনবেন কোত্থেকে? আমেরিকা থেকে অস্ত্র আনবেন, চোরাচালানি হবে আমেরিকার সাথে, মানে একটা রমরমে ব্যবসা। এবং এই কাজটির জন্য বাংলাদেশের উপর আমেরিকা থাবা বিস্তার করার জন্য যে প্ল্যান করেছে, এটি আমাদের সবচেয়ে মানে ভয়ঙ্কর। অর্থাৎ একটা সময় ভারতবর্ষে যখন চেঙ্গিস খান আক্রমণ করতে চাইলেন সুলতান ইলতুৎমিশের জামানাতে, তো ওই সময়টাতে পুরো দিল্লিতে কান্নার রোল পড়ে গিয়েছিল, পুরো দিল্লিতে। বিকজ চেঙ্গিস খান যদি দিল্লি আক্রমণ করে কি ঘটতে পারে, এটা মানুষজন তখন বুঝতো। তো পরবর্তীতে আবার আলাউদ্দিন খিলজির সময়টাতে চেঙ্গিস খানের বংশধররা বারবার চেষ্টা করেছে, পারেনি। কিন্তু চেঙ্গিস খান যখন আক্রমণ করার জন্য একেবারে ইন্ডিয়ান সীমান্তে এসে উপস্থিত হয়েছিল, দিল্লি মানে রীতিমতো সুলতান ইলতুৎমিশ তখন ক্ষমতায় আসছেন। মানে এটা ইতিহাসে যারা পাঠক তারা বুঝতে পারবেন যে পুরো ভারতবর্ষে কিভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমরা এখন মানে এই মুহূর্তে বাংলাদেশের উপর আমেরিকার যে কালো ছায়া পড়েছে, সেই কালো ছায়ার কারণে আমাদের সামনে যে ভয়াবহ বিপদ এবং বিপত্তি আসছে, আমরা সেই মধ্যযুগের মতো রাজনৈতিক সচেতন নই। যদি রাজনৈতিক সচেতন থাকতাম, আমরা কিন্তু কান্না করতাম, প্রচণ্ডভাবে কান্না করতাম। আমাদের সীমান্তে, এক সীমান্তে মায়ানমার সীমান্তে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা, আমাদের সীমান্তের এই পারে, আর ওই পারে আরও প্রায় 8 লাখ রোহিঙ্গা। এই 15 লাখ আর 8 লাখ, 23 লাখ রোহিঙ্গা সশস্ত্র, এর মধ্যে একটা বিরাট অংশ সশস্ত্র, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য, এবং তাদেরকে নিয়ে আমেরিকা খেলছে, তাদেরকে নিয়ে চীন খেলছে, তাদেরকে নিয়ে ভারত খেলছে, এমনকি আমরা বাংলাদেশ আমরাও খেলার চেষ্টা করছি। এই 23 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, এরা যদি আমাদের দিকে মুভ করে, পুরো চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরো চট্টগ্রাম। আর চট্টগ্রাম যদি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা সমুদ্র বন্দর কোথায়? আমাদের আর কোনো সমুদ্র বন্দর নেই। মংলা দুর্বল বন্দর, ওই যে পটুয়াখালীর যে কলাপাড়াতে একটা করা হয়েছে পায়রা সমুদ্র বন্দর, ওখানে তো কোনো জাহাজই ভিড়তে পারে না। আমার বাড়ির পাশের এলাকাতে এটা ব্যাড ইনভেস্টমেন্ট। এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানে ওখানে যা লস গেছে গেছে, কিন্তু এই কাজটি করা ভালো হয়নি। বরং সেই তুলনায় মংলাকে ডেভেলপ করলে অনেক অনেক ভালো হয়। তো এই যে চট্টগ্রাম বন্দরকে নিয়ে, পুরো পার্বত্য এলাকা নিয়ে আমরা যে অশান্তির মধ্যে আছি, এবং এই অশান্তির বীজ বপন করছে এখন আমেরিকা। তুরস্ক বসে নাই। আপনি বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের রাজনীতিতে এখন তুরস্ক অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে। তুরস্কের এজেন্ট, তারা কোটি কোটি ডলার এই বাংলাদেশে তাদের দালাল ফড়িয়া এদের মাধ্যমে তারা এখানে বিনিয়োগ করছে। এর কারণ হলো তারা একটা ইসলামী বিপ্লব ঘটাতে চায় বাংলাদেশে, এবং সেটাও উপলক্ষ রোহিঙ্গা। এর কারণ হলো এই যে 23 লক্ষ রোহিঙ্গা, তারা 100% মুসলিম। এই 100% মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী যারা যুদ্ধ করতে পারে, এবং তাদের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে যদি অশান্তি তৈরি করা যায়, এবং ওখান থেকে যদি একটা ইসলামের মানে আওয়াজ তোলা যায়, তাহলে তুরস্ক এখানে মানে তাদের একটা দ্বিতীয় ঘাঁটি তারা করতে পারে। এই কারণে দেখেন, রোহিঙ্গা সমস্যা হওয়ার সাথে সাথে এরদোয়ান সাহেবের স্ত্রী বাংলাদেশে ভ্রমণ করে গেছেন। এরপরে মাঝে মধ্যেই তুরস্কের লোকজন আসে, এবং এখন এই যে আমি ভিডিও করছি তার একদিন আগে আমি দেখলাম এরদোয়ান সাহেবের ছেলে, তিনি কক্সবাজারে আসছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য, এবং অ্যাক্সিডেন্ট করেছেন। এত মহব্বত কেন রোহিঙ্গাদের জন্য তুরস্কের? তারা তুরস্ক এই মুহূর্তে কীভাবে চলছে, ভারতের কথা তো জানেনি। সেখানে শেখ হাসিনা মানে আওয়ামী লীগের একটা বিরাট ক্যাবিনেটকে, সংসদকে, হাজার হাজার নয় কয়েক লাখ লোককে আশ্রয় দিয়ে তারা ভারতে রেখেছে, এই বাংলাদেশের উপর আধিপত্যবাদ দেখানোর জন্য। পাকিস্তান সরাসরি বিমান সার্ভিস চালু করতে চাচ্ছে, এবং বাংলাদেশের মানে পাকিস্তান 1971 সনে বাংলাদেশের ব্যাপারে তাদের যত আগ্রহ ছিল, তখন আসলে তারা বাংলাদেশকে পাত্তা দিতে চাইতো না। বরং ওখানকার যে রাজনৈতিক নেতৃত্ব এবং মিলিটারি নেতৃত্ব, দ্য বিট্রায়াল, ওখানে যে কয়েকটা বই লিখেছে, জেনারেল নিয়াজি লিখেছেন, অন্য যারা লিখেছেন, তো দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। তো সেখানে আপনি দেখবেন যে আসলে ওই সময়টাতে যারা পলিটিক্যাল নেতৃত্ব ছিল, জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে, তারা এই বাংলাদেশকে মনে করতো লায়াবিলিটিস। কিন্তু এখন তারা লায়াবিলিটিস মনে করে না। এখন তারা মনে করে বাংলাদেশে আগের মতো করে দখল করা সম্ভব না, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্ব, তাদের প্রভাব প্রতিপত্তি, এটা যদি থাকে, তাহলে এই বাংলাদেশের ঘাঁটি ব্যবহার করে, যেটাকে বলা ইস্টার্ন রিজন, পূর্বাঞ্চলীয় যে কমান্ড, ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ড, সেই পূর্বাঞ্চলীয় কমান্ডকে তারা ব্যতিব্যস্ত রাখতে পারে। এবং বাংলাদেশে যদি পাকিস্তানের তৎপরতা বৃদ্ধি পায়, ভারতের 7 সিস্টার যদি উত্তাল থাকে, তাহলে ভারতকে অন্ততপক্ষে 4 থেকে 5 লাখ অতিরিক্ত সৈন্য এই 7 সিস্টারে সবসময় বিজি রাখতে হবে, এবং এটা পাকিস্তান চাচ্ছে। আর এই যে ভারতের 4 লাখ সৈন্যকে যদি যুদ্ধ অবস্থায় এই অঞ্চলে রাখতে হয়, পাকিস্তানের এই চালের ফলে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হবে। তখন কি হবে, তাদের যে ওয়েস্টার্ন রিজন আছে, মানে পশ্চিমাঞ্চল রয়েছে, এবং এই পশ্চিমাঞ্চল মূলত ভারতের সাথে পাকিস্তানের যে সীমান্ত, পাঞ্জাব এবং কাশ্মীর, এই অঞ্চলে পাকিস্তান আধিপত্য দেখাতে পারবে। বুঝতে পারছেন ঘটনা? চীনও বসে নেই। চীনও বাংলাদেশে মানে ভারতকে নাজেহাল করার জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, এবং এই অঞ্চলে যাতে আমেরিকা মানে বার্মা অ্যাক্ট চালু করতে না পারে। যদি বার্মা অ্যাক্ট তারা চালু করতে পারে, অর্থাৎ মায়ানমার পার্বত্য অঞ্চল, এই পুরো এলাকায় যদি আমেরিকা তাদের প্রভুত্ব বিস্তার করতে পারে, তাহলে সংশ্লিষ্ট মায়ানমারকে ঘিরে যে চীনের যে রিজিয়নগুলো আছে, সেই রিজিয়নে অপতৎপরতা শুরু হয়ে যাবে। চীনের অখণ্ডতা
নষ্ট হয়ে যাবে। তো এই খণ্ডে যদি অখণ্ডতা নষ্ট হয়ে যায় মায়ানমার রিলেটেড এই এলাকাতে, অন্যদিকে ভারতের সাথে যে সকল প্রদেশের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে সেখানে অশান্তি শুরু হয়ে যাবে। ফলে চীন বাংলাদেশে মানে দরকার হলে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যুদ্ধ করবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে কৌশলগত মানে তার জন্য যে ভূমি, এটি ভারতও নয়, পাকিস্তানও নয়, বাংলাদেশ তার জন্য কৌশলগত ভূমি। এবং এই সবকিছুই হচ্ছে কিন্তু আমেরিকার কারণে। আচ্ছা, আমেরিকা এখানে নজর দেওয়ার কারণেই চীন ভয় পাচ্ছে। আবার চীনের ভয়ের কারণেই ভারত বেপরোয়া হয়ে পড়েছে। আর এই সকল মানে যারা পক্ষ আছে, আন্তর্জাতিক পক্ষ,